নমস্কার, প্রাইম টাইম অ্যাট 18 আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই রাজ্য রাজনীতির খবরে নজর রাখতেই হবে, তার কারণ ভোটের দামামা যেহেতু বেঁচেই গিয়েছে, সুতরাং প্রতিটি দল নিজেদের মতো অঙ্ক কষে এগোতে চাইছে। বিজেপি কিভাবে এগোবে? অমিত শাহর নির্দেশ, 23টি ফর্মুলা মেনে চললেই 200টি আসন জয়লাভ সম্ভব। এই 23টি ফর্মুলা কি কি? এই 23টি ফর্মুলা, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ফর্মুলা রয়েছে সূত্র মারফত যা জানা যাচ্ছে। মেরা বুথ সবসে মজবুত, এরকমই একটি কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। বুথ স্তরে গিয়ে সাংসদ নেতাদের সঙ্গে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া বেশি করে ব্যবহার করতে হবে। এছাড়াও নির্দেশ দেওয়া হয়েছে বুথ স্তরে জনসংযোগ বাড়াতে হবে এবং রাজ্য নেতৃত্বকে টার্গেট করতে হবে। এইসব করলেই 200 আসন নিশ্চিত। ঠিক এরকমই 23টি নির্দেশ বা 23টি বিষয়ে নজর দিতে হবে রাজ্য নেতৃত্বকে। ফর্মুলা 23। এই 23 দফা কর্মসূচিগুলো আসলে কি, এটা বিজেপি এখনো পর্যন্ত কিন্তু সামনাসামনি বলেনি। যাকে বলে হোল্ডিং কার্ডস ক্লোজ টু দ্য চেস্ট। কেননা এইটা একটা স্ট্র্যাটেজি, এটা একটা রাজনৈতিক কৌশল, যে কৌশলের ওপর দাঁড়িয়ে বিজেপি আগামী দিনে ভোট যুদ্ধ বাংলায় জিততে চাইছে। এবং অমিত শাহ যেটা পরিষ্কার করে বলে দিয়ে গেছেন, যেটা তুমি একটু আগে বললে, যে এই 23 দফা কর্মসূচি যদি বুথ স্তরে, গ্রাসরুট স্তরে, তৃণমূল স্তরে একেবারে ঘনিষ্ঠভাবে ইমপ্লিমেন্ট করা যায়, তাকে যদি কার্যকরী করা যায়, তবে 200 আসন পাওয়া বিজেপির নিশ্চিত। এইটাই হচ্ছে ফর্মুলা। এখন এই 23 দফা কর্মসূচি কি, সেটা সম্পর্কে একটা আন্দাজ নিশ্চয়ই পাওয়া যায় যে এই 23 দফা কর্মসূচির মাধ্যমে অবশ্যই বুথ স্তরে যে ঘনিষ্ঠ যোগাযোগ যেটা করার দরকার, সেই ঘনিষ্ঠ যোগাযোগ মানুষের সঙ্গে যেটা করার দরকার, সেটা বিজেপি নিশ্চয়ই করতে চাইবে। এটা 1 নম্বর। 2 হচ্ছে যে তাদের যে সাংগঠনিক দুর্বলতা একেবারে গ্রাসরুট স্তরে, সেগুলোকে কাটাতে চাইবে। নিজেদের মধ্যে যদি কোনো ফ্যাকশন বৈরিতা থাকে, তাহলে তাকে সরাতে চাইবে। নতুন প্রার্থীর খোঁজ, সেখানে প্রার্থীর কতগুলো ক্রাইটেরিয়া থাকবে, সেখানকার লোকাল অ্যাসপিরেশনকে মাথায় রেখে প্রার্থী সিলেকশন, তার একটা ক্রাইটেরিয়া থাকবে, সেটাকে নিশ্চিত করা ইত্যাদি প্রভৃতি, এরকম অনেকগুলি বিষয় তার সঙ্গে যুক্ত থাকবে। ফর্মুলা 23 গাইডলাইন কি এবং কিভাবে সেই গাইডলাইন মেনে কাজ হবে, কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ? फॉर्मूला तो है, वो सबको बोलने के लिए नहीं है। कार्यकर्ताরা যে জোশের সঙ্গে আজকে লড়াই করছে, আর তার ফলে বাংলার মানুষ আমাদের বিশ্বাস করে 18টা সিট জিতিয়েছেন। সেই বিশ্বাস আর সেই আশীর্বাদের আর দ্বারাই আমরা পশ্চিমবাংলা জিতব। কেন্দ্রীয় নেতাদের উপরেই ভরসা। পঞ্চ পাণ্ডব, নিউজ 18 বাংলা প্রথম বলেছিল যে পঞ্চ পাণ্ডবের উপরেই ভরসা রাখা হচ্ছে এই ভোট বৈতরণী পার করার জন্য। সেক্ষেত্রে এই পঞ্চ পাণ্ডব কিভাবে কাজ করবে, একেবারে তৃণমূল স্তরে কি কাজ হচ্ছে না হচ্ছে, সেই সব পরিস্থিতি যাচাই করে পঞ্চ পাণ্ডব রিপোর্ট দেবে। বিজেপির এই পঞ্চ পাণ্ডব আসল খবর দেবে দিল্লিকে, এবং সেই রিপোর্ট পেয়ে চূড়ান্ত রণকৌশল ঠিক করবেন অমিত শাহ। একটা ট্রাইড অ্যান্ড টেস্টেড ফর্মুলা বলা যেতে পারে, যেটা তারা অন্যান্য রাজ্যেও করেছেন, ইউপিতে করেছেন, বিহারে করেছেন, 2019-এ বাংলাতেও করেছেন, যে কেন্দ্রীয় পর্যবেক্ষকদেরকে এখানে এনে তাদের একটা ধারণা, যারা এই ভোট মেকানিজমটা ভালোভাবে বোঝেন, কলকাতার দায়িত্ব নিয়ে আসছেন, রাঢ় বাংলার দায়িত্ব নিয়ে আসছেন, উত্তরবঙ্গের দায়িত্ব নিয়ে আসছেন, তারা সবাই কিন্তু সাংগঠনিক জাতীয় স্তরের নেতা। তাদের কাজটা কি? এই কাজটার অ্যাসাইনমেন্টটা কিন্তু খুব টেম্পোরারি। এক্ষুনি তারা কিন্তু দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নিয়ে এখানে আসছেন না। এখন যারা আসছেন, তারা এখানে আগামী 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ থাকবেন। তাদের নিজস্ব জোনে তারা বিভিন্ন রকম বৈঠক করবেন, এবং বৈঠক করার পরে সেই বৈঠকের যা নির্যাস, তার উপরে দাঁড়িয়ে সেটার একটা রিপোর্ট, সাংগঠনিক রিপোর্ট তারা কেন্দ্রীয় নেতৃত্বকে জমা দেবেন। সেই রিপোর্টে কি থাকবে? মূলত এটা থাকবে যে এখনো পর্যন্ত লুপহোলসগুলো, গ্যাপসগুলো, দুর্বলতাগুলো কি রয়ে গেছে সাংগঠনিক বুথ স্তরে। ৭৮,০০০ বুথ বা পশ্চিমবাংলায়, খুব বড় রাজ্য,
ফলে এত সহজে পুরো ব্যাপারটা যে একটা জায়গায় চলে আসবে তা নয়, এবং সেই কারণেই এই প্রস্তুতি পর্বটা শুরু হয়েছে 6 মাস আগে। প্রতিটি বুথ স্তরে তার যে সাংগঠনিক দুর্বলতা যেগুলি আছে, সেই দুর্বলতাগুলো এখনও কি আছে, যেটা রাজ্য নেতৃত্ব যদি এই রিপোর্ট জমা দেয়, কেন্দ্রীয় নেতৃত্ব এটা ভাবতে পারেন যে তারা এই রিপোর্টটা সম্পূর্ণ নাও হতে পারে, তার মধ্যে কিছু গ্যাপস থেকে যেতে পারে, তার মধ্যে কিছু দুর্বলতার কথা অ্যাভয়েড করে যাওয়ার একটা প্রবণতা থাকতে পারে। সেগুলো যাতে না হয়, সে কারণেই অমিত শাহ বা জেপি নাড্ডা এই বিষয়টা নিয়ে এতটা সিরিয়াস যে তারা কেন্দ্রীয় স্তরের নেতাদের পাঠাচ্ছেন, যারা কিন্তু দূর থেকে একটা পাখির চোখ নিয়ে দেখতে পারবেন, একটা বার্ডস আই ভিউ নিয়ে দেখতে পারবেন যে দুর্বলতাগুলো কি এবং সেই দুর্বলতাগুলো কাটানোর জন্য কি করার দরকার। এই রিপোর্টটা যখন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যাবে, তারপরে কিন্তু নতুন কর্মসূচি আসবে। কিভাবে কাজ করবে বিজেপির পঞ্চপাণ্ডব, কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ? 5টা জোনে আমাদের নির্বাচনের প্রস্তুতি, সাংগঠনিক প্রস্তুতি কতটা হয়েছে দেখার জন্য এখান থেকে আমাদের রাষ্ট্রীয় নেতারা গেছেন, 2 দিন থাকবেন, বিভিন্ন লোকের সঙ্গে কথা বলবেন, কার্যকর্তাদের প্রস্তুতি কতদূর হয়েছে, কী কী সমস্যা আছে, কীভাবে প্রস্তুতি বাকি করতে হবে, এই ব্যাপারে সাজেশন দেওয়ার জন্য গেছেন। রাজ্য নেতৃত্ব নয়, কেন্দ্রীয় নেতৃত্বের হাতেই এবার ভোটের রাশ থাকছে, কটাক্ষ করছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বিজেপি অপদার্থ, দিলীপ ঘোষ আর কে আছে তারা কোনো কাজের নয়। সেই জন্য ওরা বিএল সন্তোষ, অমিত মালবিয়াকে পাঠিয়েছে দিল্লি থেকে। বিজেপির বুথ স্ট্র্যাটেজি কি হবে? সাংগঠনিক শক্তি বুঝেই বুথ স্ট্র্যাটেজি ঠিক করা হবে। ABCD 4 ভাগে ভাগ করা হচ্ছে এবং যে বুথ, সেই এর ভাগের মধ্যে যে বুথগুলো থাকবে সেগুলি সাংগঠনিক শক্তি সবচেয়ে বেশি হবে। আবার ডি ক্যাটেগরিতে যে বুথগুলো থাকবে সেখানে সাংগঠনিক শক্তি সবচেয়ে কম। এইভাবেই ABCD 4 ভাগে বুথ ভাগ করা হচ্ছে। পশ্চিমবাংলায় আজকে একমাত্র ভারতীয় জনতা পার্টি আছে যে সব বুথে ক্যান্ডিডেট দিতে পারে, সব বুথে পোলিং এজেন্ট দিতে পারে। বাকি কোনো পার্টি সম্ভবই নয়, সেটা আমরা করে দেখিয়েছি। মাননীয় অমিত শাহর যে ভার্চুয়াল র্যালি হলো, তাতে আমরা 63,000 বুথে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে লাইভ আমরা প্রোগ্রাম দেখিয়েছি। অন্য পার্টিরাও চেষ্টা করেছিলেন, মমতা ব্যানার্জি অর্ধেক বুথেও করতে পারেননি, কারণ কোনো সংগঠন নেই। সংগঠন করছেন এখন প্রশান্ত কিশোর, আর বিজেপিকে আটকাবার জন্য অ্যাডমিনিস্ট্রেশনকে পুরো লাগিয়ে দিয়েছে, রাজনীতিকরণ করে দিয়েছেন। এটা বাংলাদেশের মানুষ ভালোভাবে দেখছেন না। শীত পড়ছে কিন্তু গরম হচ্ছে ভোটের হাওয়া। বিজেপির পাশাপাশি তৃণমূলও নেমে পড়েছে ময়দানে। উৎসবের মরশুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এবার তাদের অস্ত্র বঙ্গধ্বনি, অর্থাৎ রাজ্যের শাসক দলের যে উন্নয়নের কর্মসূচি, সেই কর্মসূচি এবং উন্নয়নের কি কাজ হয়েছে সেই সব কিছু এই বঙ্গধ্বনির মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া। বাংলার গর্ব, লড়াই 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 চাই। দিদিকে বলো বাংলার গর্ব মমতার পর এবার বঙ্গধ্বনি। আমার দলে একটাই থাকবে জোড়া ফুল। ভোট যুদ্ধে বাংলার মানুষের মন বুঝতে তৃণমূলের নতুন কর্মসূচি। তৃণমূল স্তরে পৌঁছবে তৃণমূলের সাফল্য। রাজ্য জুড়ে একটানা জনসংযোগ কর্মসূচি। বাংলার উন্নয়ন রাজ্যের সাফল্যের খতিয়ান। বিরোধীরা তৈরি, ভোটের বঙ্গে এসে পড়েছেন বিজেপির পঞ্চপাণ্ডব। 30শে নভেম্বর আসতে পারে নরেন্দ্র মোদীর সেনাপতি অমিত শাহ। ভোটের আগে বাম কংগ্রেস শান দিচ্ছে জোট অস্ত্রে। ভোটের লড়াই জমিয়ে দিতে বঙ্গে এবার ওয়াইসির মিমো। প্রতিষ্ঠান বিরোধিতার পালে হাওয়া দিচ্ছে বিরোধীরা। মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা রাখছেন তাঁর কাজে, সরকারের প্রকল্পে, উন্নয়নে। সূত্রের খবর, রাজ্যের প্রতিটি ব্লকে প্রতিটি বুথে কর্মসূচি। মানুষের সঙ্গে কথা নেতা বিধায়কদের। 10 বছরে রাজ্যের উন্নয়নের হিসেব নিকেশ। কন্যাশ্রী সহ একাধিক প্রকল্পের সাফল্য, আন্তর্জাতিক স্বীকৃতির প্রচার। সেই সঙ্গে বাংলার ভাবাবেগ কাজে লাগানোর চেষ্টা। প্রধান প্রতিপক্ষ বিজেপি বঙ্গে জিততে ভরসা রাখছে অবাঙালি মঞ্চাস্ত্রে। ভিন রাজ্যের নেতাদের হাতেই এখন রাজ্য বিজেপির রাশ। সেখানে তৃণমূল বাংলার মামাটি মানুষের একান্ত আপন। এই পুরনো স্লোগান, পুরনো আবেগই ফের উস্কে দেওয়া লক্ষ্য। বঙ্গধ্বনি কর্মসূচিতে তৃতীয় এজেন্ডা তাই বাংলা ও বাঙালি। এই উন্নয়নটাকে যারা
আড়াল দেওয়ার চেষ্টা করছেন, তারা কিন্তু ভুল বোঝানোর চেষ্টা করছে। সেখানে ওইগুলোর কোনো জায়গা নেই, উন্নয়নের জায়গা রয়েছে। শুধু উন্নয়ন, সাফল্য আর বাংলার কথা বলে ভোট বৈতরণী পার হওয়া সম্ভব? তৃণমূলকে ভরসা দিচ্ছে কেজরিওয়ালের আম আদমি পার্টি। দিল্লির ভোটে ব্যর্থ বিজেপির বিভাজন কৌশল। সিএএ এনআরসির বিজেপির প্রচার কাজে আসেনি। শাহিনবাগের আন্দোলন নিয়ে নেগেটিভ ক্যাম্পেইন ব্যর্থ। দিল্লি হিংসা প্রসঙ্গে আপকে বেকায়দায় ফেলতেও ব্যর্থ বিজেপি। কেজরিওয়াল ভরসা রেখেছিলেন আপ সরকারের কাজে। উন্নয়নের কথা বলেই ভোট চেয়েছিল আপ। আপের কৌশলে কাজ করেছিল প্রশান্ত কিশোরের মাথা। তৃণমূলের হয়েও সক্রিয় ভোট কৌশলী। লক্ষ্য একটাই, পদ্ম নয়, বাংলায় ফের ঘাসফুল ফোটানো। লক্ষ্য পূরণে 29শে নভেম্বর শুরু হবে বঙ্গধ্বনি। দল কিন্তু সবার আগে। কমলিকা সেনগুপ্তের রিপোর্ট, নিউজ 18 বাংলা। বিহারের পর কি এবার বাংলায় ভোটের আগেও মহাজোট, মহাগঠবন্ধন? সিপিআইএম এর লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের বক্তব্য অনেকটা সেই দিকে। আজকে যে বিজেপির দাপট দেখা যাচ্ছে, বিজেপি বড় সুযোগ, সেটা অবশ্যই তৃণমূল করে দিয়েছে। আমরা কখনো বলিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মেলান, তৃণমূল কংগ্রেসের সম্পর্কে নরম থাকুন। আমরা শুধু বলেছি বিজেপিকে আড়ালে থাকতে দেবেন না। বাংলার বামপন্থী রাজনীতির, গণতান্ত্রিক রাজনীতির বর্ষামুখ, সেই বর্ষামুখটা বিজেপির বিরুদ্ধে তাকে নিবদ্ধ করা হোক এবং সেই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সেখানে তৃণমূল কংগ্রেসকে চেপে ধরা হোক। বিজেপি ভারতবর্ষের রাজনীতিতে গণতন্ত্রের প্রধান শত্রু এবং বামপন্থীদের অবশ্যই প্রধান টার্গেট। প্রতিনিধি আবির ঘোষাল আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আবির, সিপিআইএম এর লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের এই বক্তব্য কোন প্রেক্ষিতে? দেখো, প্রথমত হচ্ছে বিহারে নির্বাচনের ক্ষেত্রে গিয়ে যেটা দেখাও গিয়েছিল সেটা হচ্ছে যে মানুষের নীতিশ কুমারের প্রতি একটা ক্ষোভ তৈরি হয়েছিল। একই সঙ্গে হচ্ছে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে বিহার নির্বাচনের ক্ষেত্রে যে যে ইস্যুগুলো তৈরি হচ্ছিল তাতে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে একটা বড় অংশের মানুষের মধ্যে ক্ষোভ দানা বাঁধতে শুরু করে। এই অবস্থাতে দাঁড়িয়ে যারা বিজেপি এবং একই সঙ্গে হচ্ছে জেডিইউ বিরোধী যারা ছিল সেই সমস্ত রাজনৈতিক দলগুলো তারা জোট বাঁধায় এবং সেই জোট বেঁধে নির্বাচনে লড়েন। যদিও নির্বাচনী ফলাফলের পরিপ্রেক্ষিতে এখন টক্কর যে লড়াইটা হয় সেক্ষেত্রে দাঁড়িয়েও সিপিআইএমএল বা পরবর্তী সময় হচ্ছে আরজেডিরও একাংশের যেটা বক্তব্য ছিল, যদি কংগ্রেসের থেকে আসন সংখ্যা কম হতো, নির্বাচনের লড়ার সংখ্যাটা কম হতো, সেটা যদি আরজেডি বা সিপিআইএমএল এর দিকে যদি বা সিপিএম এর দিকে যদি থাকতো তাহলে বোধহয় বিহার নির্বাচনে জয়টা তারা ছিনিয়ে নিতে পারতেন। অর্থাৎ যে ভোট ভাগাভাগির অঙ্কটা তারা জোট তৈরি করে তারা বন্ধ রাখার চেষ্টা করেছিলেন এবং যারা যেখানে শক্তিশালী সেই শক্তিশালী অবস্থানের পরিপ্রেক্ষিতে তারা লড়াই করেছিলেন। তো একই মডেলের কথা যেটা দীপঙ্কর বাবু যেটা বলছেন, তারা চাইছিলেন যে এই রাজ্যের ক্ষেত্রে প্রয়োগ করতে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা বিজেপি বিরোধী যারা রয়েছে, যেহেতু আগামী বছর রাজ্যের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে মূল প্রতিদ্বন্দ্বিতার জায়গাতে তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির অবস্থান এই মুহূর্তে পরিচিতি পেয়ে গেছে, এক্ষেত্রে দাঁড়িয়ে তাদের যেটা বক্তব্য হচ্ছে যে বিজেপির বিরুদ্ধে এ রাজ্যে মহাজোট করতে গেলে যে তিনটে দল দরকার, অর্থাৎ তৃণমূল, বাম, কংগ্রেস, সেই তিন দলের প্রতিনিধিরা তারা মহাজোট প্রসঙ্গ কিভাবে দেখছেন শুনুন। বিজেপির বিরুদ্ধে তো লড়াইটা, আবার বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সব তৃণমূলটা তাদের যে অপকর্মের জন্য বাংলার মানুষ বেশি হতো, সেটাও তো বাংলার মানুষ ক্ষতিগ্রস্ত। বাংলার মানুষ তো দুটি আছে, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধেই। তো দুটো ফোর্সকে আমাদের মোকাবিলা করতে হবে। কারণ আমরা যদি শুধু বিজেপিকে লড়াই করতে যাই তাহলে আবার তৃণমূল হয়ে যাবে বা বিজেপি সে বেনিফিটটা নিয়ে যাবে, যত তৃণমূল বিরোধী ভোটটা বিজেপির দিকে চলে যাবে। তৃণমূল আর বিজেপি তারা এত একে অপরের পরিপূরক, দে আর মেড ফর ইচ আদার। পশ্চিমবাংলায় তৃণমূল বিজেপি বিরোধী সব মানুষের একটা জোট, সব রাজনৈতিক দলের একটা জোট লড়াই করার মধ্য দিয়েই রাজ্যকে রক্ষা করা যাবে। দেখুন, এটা বোধহয় এই মুহূর্তে এখন বলা যেতে ইট ইজ টু লেট, কারণ অলরেডি কংগ্রেস এবং সিপিএম একটা জোট করে ফেলেছে। শঙ্করবাবু কেন, একটা কমিউনিস্ট নেতাদের মধ্যে অনেকের মধ্যেই চিন্তা ভাবনাটা আছে, আমাদেরও অনেক কমিউনিস্ট বন্ধু বান্ধব আছে, তারা বলছে খুব বিপদের দিন, এই সময় যদি একজোট হয়ে না লড়া যায় মুশকিল। দীপঙ্করবাবু যে কথা বলছেন সে কথার মধ্যে যে অকাট্য যুক্তি আছে সেটাকে তো কেউ অস্বীকার করতে পারবে না, কিন্তু
রাজনৈতিকভাবে সিপিএম বা অন্যান্য বাম দলগুলির পক্ষে তার এই যুক্তিকে মেনে নিয়ে সেটাকে বাস্তবে রূপান্তরিত করা যাবে কি না সেটা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। কখনো নরমে কখনো গরমে শুভেন্দু অধিকারীকে সামলাতে জোড়া কৌশল তৃণমূলের এক প্রবীণ সাংসদ, সেই প্রবীণ সাংসদকে তার সঙ্গে কথা বলেন, কিন্তু সূত্রের খবর ওই বৈঠকের পরেও শুভেন্দু নিজের শর্তে অনড়। অবশ্য আশা ছাড়তে নারাজ তৃণমূল নেতৃত্ব। শুভেন্দু দলের গুরুত্বপূর্ণ নেতা, মন্তব্য সুখেন্দু শেখর রায়ের। মিহির গোস্বামী তার অবস্থান সংবাদ মাধ্যমের কাছে পরিষ্কার করে বলেছে, এই নিয়ে আমার কোনো মন্তব্য নেই। শুভেন্দু অধিকারী সম্পর্কে বলি, শুভেন্দু অধিকারী আমাদের দলের বিশিষ্ট নেতা, তিনি আমাদের দলের সর্বোচ্চ নীতি নির্ধারণ যে কমিটি তার সদস্য, একাধারে পাশাপাশি তিনি আমাদের রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী। দলকে দোলাচলে রেখেছেন শুভেন্দু, সুযোগ বুঝে তাকে বার্তা দিচ্ছে বিজেপি। ममता जी ने एक तरीके से पार्टी किसी एजेंसी के पास गिरवे रख दी, तो जो स्वाभिमानी नेता होगा वो प्रोफेशनल लोगों के अंडर में थोड़ी काम करेगा। आखिर जो नेता है, जो समाज का नेतृत्व करता है, उसको प्रोफेशनल लोग आके टीच करें, गाइड करें, इंस्ट्रक्ट करें, उसको बर्दाश्त नहीं करेगा। इसको लेकर टीएमसी में असंतोष है और मुझे लगता है कि यह असंतोष टीएमसी को महंगा पड़ेगा। हमें किसी की आवश्यकता नहीं, पर यदि कोई अच्छा टीएमसी का व्यक्ति हमारे साथ आना चाहेगा तो हम स्वागत करेंगे। এবার একবার দেখে নেওয়া যাক টুইটার ট্রেন্ডিং কি বলছে, দিনভর নেটিজেনরা কি নিয়ে কথা বলছেন। হ্যাশট্যাগ ছট পূজা বিরোধী কেজরিওয়াল। সবচেয়ে বেশি ট্রেন্ডিং হচ্ছে ছট পুজোয় জমায়েত নিষিদ্ধ করেছে দিল্লি সরকার, তার জন্যই নেটিজেনদের একাংশ তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে। এছাড়াও হ্যাশট্যাগ পাঠান, অর্থাৎ নিউ নর্মালে প্রথমবার শুটিং সেটে দেখা গেল শাহরুখ খানকে। শাহরুখ খানের প্রথম শুটিং যশ ব্যানারে, এবং শুটিং সেটে ঢোকার আগে শাহরুখ খানের ছবি, যা এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।